ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং বিএফইউজের সাবেক সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ। দুজনকে স্বাগত জানাই। এম আবদুল্লাহকে দিয়ে শুরু করি। দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম এবং এই কার্যক্রম এখন আজকের বিষয়টা নিয়ে আলোচনার মাঝখান দিয়ে একটা ভাস আলোচনা করতে চাই আর কি, যে টিউলিপের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে, টিউলিপ আবার অভিযোগ করেছে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি, সেটার আবার রিপ্লাই দিয়েছে আজকে চেয়ারম্যান। মানে দুদককে যখন যে তখন সেই তো ব্যবহার করছে। এখন কি স্বাধীন মনে করেন আপনি? ধন্যবাদ। ডিবিসির এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে টিউলিপ সিদ্দিকের এই বিষয়টা তো একটু পুরনোই। আজকের ডেভেলপমেন্ট হচ্ছে যে এটা মানে তার বিরুদ্ধে যে তদন্তের অগ্রগতি সম্পর্কে আজকে প্রশ্নের উত্তরে চেয়ারম্যান কথা বলেছেন। টিউলিপ সিদ্দিকির ইস্যুটি যখন আমাদের সামনে আসে তখনও আমরা এই টেবিলে আমার স্মরণ আছে যে আমরা আলোচনা করেছিলাম যে তার পুরো বিষয়টা, আপনি ব্রিটেনের অবস্থা জানেন, আপনারা সেখানে নীতি নৈতিকতার জায়গাটা অত্যন্ত স্ট্রিক্টলি তারা মেনটেন করে এবং সেখানে তদন্ত প্রক্রিয়ার মধ্যেই কিন্তু টিউলিপ সিদ্দিকিকে সেখানকার প্রধানমন্ত্রী কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু তার পক্ষে বেশ জোরালো, তার সাথে সহানুভূতিশীল ছিলেন, তার সাথে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ভালো সম্পর্ক, এটা সবাই জানে। তারপরেও কিন্তু তাকে ছাড়তে হয়েছিল পদটা, কারণ সেখানে তার যে ফ্ল্যাট কেনা থেকে শুরু করে আরও অনেকগুলো কার্যক্রম, তার কাছে সদুত্তর কিন্তু তখন মিলেনি। আমরা সেটা অনুসন্ধানী রিপোর্টগুলোতে জেনেছি। এবং আপনি সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এবং ওই পরিবারের বিরুদ্ধে যে তথ্যগুলো এসছে এগুলো কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু ব্রেক করেনি। আমাদের স্মরণ থাকার কথা যে এটা কিন্তু সেই ব্রিটিশ পত্রিকাই কিন্তু তারা অনুসন্ধান করে বের করেছে। সুতরাং এখানে কোনো উদ্দেশ্যমূলক রাজনৈতিক প্রতিহিংসামূলক এই ধরনের বক্তব্য দিয়ে এখানে এটাকে রাগডাক করার, ডেকে দেওয়ার কোনো সুযোগ ছিল না। তারই ধারাবাহিকতায় দুদক এটা তদন্ত করছে। দুদকের এর আগেও দুদক বলেছে যে শেখ হাসিনা পরিবারের যে লুটতন্ত্র, যে লুটেরারা সদস্যরা আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু তদন্ত চলছে। আপনি দেখবেন যে আজকের একটি পত্রিকাই আছে যে মানে কতটি বোধহয় 20টির মতো ব্যাংক থেকে 30 কোটি টাকা আপনার পুতুলের যে প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে গিয়েছে আমরা, সূচনা ফাউন্ডেশনে। আমরা কিন্তু তুলনামূলকভাবে পুতুলের বিষয়টাকে কিন্তু অনেকেই মনে করতো যে সবচাইতে এই পরিবারের মধ্যে সবচাইতে ক্লিন ইমেজ হিসেবে দেখা হতো। তো তার অ্যাকাউন্টেই তার একটা প্রতিষ্ঠান গড়ে সেখানে ব্যাংকগুলো থেকে 30 কোটি টাকা জমা করা হয়েছে। এটা হলো যেটা পাওয়া গেছে লেনদেন, এর বাইরে যে আরো কত আছে সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং এই পুতুলের ইস্যু বলেন, টিউলিপের ইস্যু বলেন, এগুলো গত 15 বছরের যে লুট চলেছে তার এটা হিমালয়ের একেবারে চূড়াটা আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বিশালত্ব, এটার ব্যাপকতা কিন্তু আরো অনেক অনেক বেশি। এটা কিন্তু স্বীকার করতে হবে। দিনের পর দিন এগুলা বেরিয়ে আসছে বিভিন্ন তথ্যের মধ্য দিয়ে। সুতরাং এইসব বলে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে বা কেউ যদি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে অস্বীকার করে, আমার মনে হয় না শেষ পর্যন্ত এগুলো থেকে, কারণ অনেক প্রমাণই কিন্তু ইতিমধ্যে হাতে চলে এসেছে বিভিন্ন অনুসন্ধানে। নিতে চাই আমি ডিফেন্ড করছি না কাউকে, আমি একদম মানে ফ্যাক্টটা জানতে চাই। সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন 15 বছর ধরে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা হলো, তাকে জেল খাটানো হলো, তাকে মানে শাস্তির মধ্যে রেখে বাড়িতে থাকার সুযোগ করা দিল, সেই মামলাটি বাতিল হয়ে গেল। আদালত বললেন যে মামলাটি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে। মানে আমার কথা হচ্ছে সব তদন্ত সঠিকভাবে হোক, সবাই সঠিকভাবে আগাক, ইতিবাচকভাবে দেখতে চাই আমরা। দুর্নীতি হয়েছে, দুর্নীতিটা সঠিকভাবে বের হচ্ছে কিনা, হবে কিনা, এটাও আবার সে আগে কখনো বা ভবিষ্যতে কখনো প্রশ্নের মুখে পড়বে কিনা। প্রথমত হচ্ছে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটি নিয়ে তখনও আমরা অনেকেই প্রশ্ন তুলেছি, আমরাও বলেছি যে সেখানে কিছুটা অনিয়ম হতে পারে, কিন্তু সেটা সরাসরি সেটা দুর্নীতির কোনো ব্যাপার না এবং সেই টাকা আত্মসাৎ হয়নি, ব্যাংকেই ছিল, বরং সুদে আসলে আরও বেড়েছিল। তো সেই মামলায় সেটা মনে হয়েছে যে এটা একটা প্রতিহিংসা পরায়ণ বিষয় এবং তাছাড়া বেগম খালেদা জিয়া সম্পর্কে অন্য সব উক্তির মধ্য দিয়েও সেটা প্রমাণিত হয়েছে। এবং সে মানে প্রবীণ একজন নেত্রী, সে প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, তারপরে তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার সুযোগটাও দেওয়া হয়নি। তার প্রতি যে একটা আক্রোশ সরকারের এবং কি সরকার প্রধানের যে আক্রোশ ছিল সেটা কিন্তু দেখা গেছে। আর একটা হচ্ছে যে
এখন যেগুলো দুর্নীতি যেসব জিনিস বেরিয়ে আসছে এর সত্যতা, হ্যাঁ সত্যতা তো আদালতেই প্রমাণিত হবে। তো যেগুলো প্রতীয়মান হচ্ছে যে সেখানে দুর্নীতির সঙ্গে বিভিন্ন রকম সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে এবং সেগুলো কিন্তু সেই সময়ও বলা যায়নি, তারপরেও বিভিন্নভাবে সেগুলো এসছে এবং বিভিন্নভাবে অনেকেই বলার চেষ্টা করেছে। তো হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের কে ব্যবহার অতীতে হয় নাই তা না, আগামীতে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু তার দুর্নীতি দমন কমিশনের একটা তো জায়গাটা হচ্ছে তার সক্ষমতাও বাড়ানোর দরকার। যেমন ধরুন যে বিদেশ থেকে যে সব রিপোর্টগুলো এসছে, তো সেইগুলোকে ভেরিফাই করা এবং সেইগুলোকে খতিয়ে দেখা, তদন্ত করা, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিতে পারছে না। এখন পর্যন্ত সেই তথ্যগুলা পত্রপত্রিকায় যা আসছে তার ভিতরেই সীমাবদ্ধ থাকছে। তো দুর্নীতি দমন কমিশনকে আরও সক্রিয় হওয়া দরকার এবং যেগুলো অভিযোগ এসছে সেগুলো কিন্তু পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। যেমন টিউলিপের বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটা তো বিদেশি পত্রপত্রিকা, আব্দুল সাহেব যথার্থই বলেছেন, পত্রপত্রিকা এসছে এবং সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগটা নেই। এবং অন্যান্যদের যেগুলো আসছে, তবে আমার কাছে মনে হয় তারপরেও জনমনে যেন প্রতীয়মান না হয় যে আক্রোশবশত কিংবা রাজনৈতিক প্রতিপক্ষর বিরুদ্ধে এই ধরনের অবস্থান গ্রহণ করেছে কিংবা দুর্নীতি দমন কমিশন ব্যবহৃত হয়েছে, এটা যেন জনমনে প্রতীয়মান না হয়। তাদেরকে সেই জায়গা থেকে বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে। আর একটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তারা দুর্নীতি দমন কমিশনের কাজটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে তদন্ত করা, কাজ করা, কিন্তু আমরা অতীতে দেখেছি যে তার চেয়ে বেশি তারা কথা বলেছে। তো এই কথা বলার প্রবণতাটা না ইসে কাম্য নয়, বরং তাদেরকে খতিয়ে দেখা এবং কাজের মধ্য দিয়েই বিষয়গুলোকে প্রমাণ করা উচিত। তারা কোনো পার্টিজান যেন না হয়ে যায়, সেই জায়গা থেকে বিচার করতে হবে। জি আব্দুল্লাহ, এই জায়গাটা এবার একদম স্পেসিফিকলি টিউলিপের যে বিষয়টা, ফ্ল্যাটটির কথা বলা হয়েছে, আজকে খেয়াল করে থাকবেন গতকাল ডেইলি মেইল পত্রিকায়, ব্রিটেনের একটি পত্রিকার মধ্যে নিউজ এসছে যে উনি এই ফ্ল্যাটটা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে মিথ্যাচার করেছেন, এই ধরনের সংক্রান্ত রিপোর্ট এসছে। কারণ এটি কিন্তু প্রমাণিত যে এরই মধ্যে ভূমি অফিস বা যেখান থেকে হয় ফ্ল্যাটগুলো ডিস্ট্রিবিউট হয় বা ফ্ল্যাটগুলোর নাম জারি করা হয়, সেখানে তার নামটা এখনও আছে, অথচ তিনি বলেছিলেন যে তার ছোট বোনকে তিনি দান করেছেন। সেটা কিন্তু প্রায় প্রমাণিত পর্যায়ে আছে। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি যে বিষয়গুলো আসলে সঠিক পথে এগোচ্ছে। কি বলেন? আমি আগেই বলেছি যে ব্রিটেনে কিন্তু নীতি নৈতিকতার জায়গাটাই যে আমাদের পার্লামেন্টে দেখবেন যে নির্জলা মিথ্যাচার, একদম সরকারের পার্লামেন্টের নেত্রী থেকে শুরু করে সবাই নির্জলা মিথ্যাচার করে এখানে পার পেয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু ব্রিটেনের মতো দেশের, পশ্চিমা দেশগুলোতে ইচ্ছা করলেই এইসবে মিথ্যাচার করে এভাবে পার পাওয়া যায় না। সেখানে স্বাধীন তদন্ত কমিশন আছে, যেটা বাংলাদেশের মতো, যেটা আমরা বলি যে আমরা সর্বোচ্চ দিকে তাকিয়ে থাকি যে কোন দিকে তদন্তটা নিয়ে যেতে হবে, এই দিকে তাকিয়ে থেকে কিন্তু আমাদের এখানকার দুর্নীতির তদন্ত বলেন, মানে যে কোনো অপরাধের তদন্তের কথা বলেন, তা কিন্তু সেখানে কিন্তু সেই সুযোগ নাই। আমরা দেখেছি যে সেখানে স্বাধীন তদন্ত সংস্থাই তাদেরকে একটা পর্যায়ে, তদন্তের এক পর্যায়ে, সেটা যদিও প্রকাশ্যে আসে নাই, তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, কিন্তু সার্বিক মানে সার্কামস্টেন্স যদি আমরা দেখি তাহলে অনেকটা এই তদন্তের মুখে সরে গিয়ে কিন্তু আত্মরক্ষা করার চেষ্টা করেছে। এবং সেখানে যে এই ফ্ল্যাটগুলো যেভাবে বসবাস করা এবং সেগুলো হস্তান্তর প্রক্রিয়া, এগুলো সবগুলোতেই কিন্তু জড়িয়ে গেছে টিউলিপ। তার আপনি আরেকটি সংবাদ দেখেছেন যে রাশিয়ার সাথে আমাদের যে পারমাণবিক চুক্তির জায়গাটা, সেখানে টিউলিপ কিভাবে এই তার খালার সফরসঙ্গী হলো, এটা নিয়েও কিন্তু ওখানে প্রশ্ন উঠেছে, যেখানে একটা বিরাট দুর্নীতির একটা প্রকল্প হিসেবে দেখা হয় আমাদের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রূপপুরের। তো সেখানে কোনো অবস্থাতেই টিউলিপ ওই সফরসঙ্গী হওয়া বা তার মাধ্যমে রিপোর্ট এসছে যে প্রায় 55,000 কোটি টাকার একটা এখানে দুর্নীতির ব্যাপার বিভিন্ন মিডিয়ায় এসছে। তো এই জায়গাগুলো কিন্তু তারা গুরুত্ব সহকারে নিয়েছে বলেই তাকে কিন্তু পদ ছাড়তে হয়েছে। এবং এই পদ ছাড়ার মধ্য দিয়ে যে রক্ষা পেয়ে গেছে বিষয়টা কিন্তু তা না, এটা কিন্তু আরো অনেক দূর গড়াবে এবং ভবিষ্যতে তাকে ব্রিটেনে এবং বাংলাদেশে দুই জায়গাতেই তাকে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে বলে আমি বিশ্বাস করি, যে সব তথ্য এর মধ্যে এসছে। আবু সাইদ খান, সে জায়গাটায় যদি ধরা যাক উনি যে মামলার আসামি হলেন, অভিযোগপত্র দেওয়া হলো, মামলায় দোষী সাব্যস্ত হলেন, তার শাস্তি হলো, শাস্তিটা কার্যকর হবে কি করে? তিনি তো বাংলাদেশের নাগরিকই না। সেটা অসম্ভব কিছু না, কেননা ব্রিটেনের সঙ্গে
তো এই ধরনের তো আলাপ আলোচনার মধ্য দিয়ে তো হতেই পারে, কিংবা হ্যাঁ এখন বোধহয় আমি জানি না, সরাসরি বোধহয় চুক্তি নেই, কিন্তু হ্যাঁ কিন্তু করতে পারে কিংবা অ্যাপ্রোচ করতে পারে। এমনকি ব্রিটেনেও টিউলিপের ব্যাপারটা যেখানে আসছে, এমনকি ব্রিটেনেরও কিন্তু জনমত তৈরি হতে পারে যে বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করো। কেননা ব্রিটিশ পত্রপত্রিকা যেভাবে টিউলিপের বিরুদ্ধে খবর ছাপা হচ্ছে এবং এই তথ্যগুলা, মানে সেখানে তো একটা বিশ্বাসযোগ্য জায়গায় চলে গেছে যে এই ঘটনাগুলো ঘটছে, এবং এটার পাল্টা কোনো যুক্তি কিন্তু টিউলিপ হাজির করতে পারেনি। তো সেই ক্ষেত্রে তো শাস্তি দেওয়ার পরেও, হ্যাঁ এখন কথা হলো শাস্তি এখনও আমরা বলতে পারি যে এর আগে অনেকেরই শাস্তি হয়েছে কিন্তু বিদেশে পালিয়ে আছে, এর আগে যুদ্ধবাদীদের শাস্তি আছে, বিদেশে পালিয়ে আছে, তো কার্যকর হয় নাই, কিন্তু আইনের চোখে রাষ্ট্রের কাছে তো অপরাধী হয়ে আছে। তো এখন কখনো কখনো কোনো অপরাধী হয়তোবা কোনো দেশ তাদেরকে ফেরত আনতে না পারে, কিন্তু এর মানে এই না যে অপরাধ মৌকুফ হয়ে যায়, অপরাধ মাফ হয়ে যায়, এমন তো ব্যাপারটা না। তো অপরাধকে অপরাধ হিসাবে দেখতে শুধু হবে। তাই নয়, কিন্তু এত বছর ধরে এই টিউলিপ যে নিজের রাজনৈতিক ক্যারিয়ার গড়ে তুললেন, সেই ক্যারিয়ারও কিন্তু প্রায় ধ্বংসের পথে। ধসে গেছে একদম, ধসে। মানে এরকম এইটা দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যাশিত থাকা। ছিল। আর একটা হচ্ছে যে টিউলিপ তো একজন রাজনীতিবিদ, সেখানে পার্লামেন্ট, ব্রিটিশের মতো পার্লামেন্ট মেম্বার, তারপরে কি করে তো এখানে বাংলাদেশের প্রতিনিধি দল হোক আর কিংবা তার খালার সঙ্গে ভ্রমণ সাথী হওয়া, এটা তো কোনো ক্রমে মানায় না, এটা গ্রহণযোগ্য ব্যাপার না। আর একটা হচ্ছে বাংলাদেশে গত 15 বছর ধরে দুর্নীতি ইত্যাদি নিয়ে তো অনেক কথাবার্তা, কিচ্ছা কাহিনী তো বাইরের পত্রপত্রিকাও ছাপা হয়েছে, এগুলো তো কোনো গোপন ব্যাপার নাই। হ্যাঁ, দুর্নীতি বাংলাদেশে সব সরকারের আমলে ছিল, কিন্তু গত 15 বছর সেটা তো রেকর্ড করেছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তো এটা জানার পরেও টিউলিপ কী করে তার খালার সফর সঙ্গী হয়, তো এবং ওখানে গিয়ে পুতিনের সঙ্গে ছবি তোলা ইত্যাদির ভিতর দিয়ে তো একটা সন্দেহের উদ্রেক হয়, এবং সাধারণ মানুষের মধ্যেও এটা বিশ্বাসযোগ্য যে আসলে কেন গেল, এবং যাওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। তো এই সম্ভাবনাটা, এই আশঙ্কাটা তো আছেই। এখন তাহলে রেমিডি কি? মানে আমি জানি না, মানে এক হচ্ছে বিচারের মুখোমুখি হওয়া, তারপরে হচ্ছে রিয়েলাইজেশন, হ্যাঁ আমি ভুল করেছি। এটা করলে কি মানুষের কাছ থেকে কোনো রকম গ্রহণযোগ্যতা পাওয়া যাবে? আমি আব্দুল্লাহ, আপনার কাছে কি মনে হয়? রিয়েলাইজেশনের জায়গাটা কিন্তু তাদের মানে ডিএনএতে নাই। কিন্তু আপনি দেখেন এখন পর্যন্ত নাই, এখনো পাওয়া যায় না। 1500-2000 লোককে যার যে হুকুম দিয়ে হত্যা করেছে, প্রত্যেক দিন কিন্তু বাগাড়ম্বর করছে, আবার খুনের প্রকারান্তরে এখনো খুনের নির্দেশ দিচ্ছে। আপনি যদি সর্বশেষ অডিওটা শুনেন, তাহলে আপনি সেখানে শুনতে পাবেন, বলছে যে কেউ যদি তোমরা বড় মিছিল বের করবা, কেউ যদি আক্রমণ করতে আসে, আলাদা একটা বাহিনী থাকবে যাতে ওরা ফিরে যেতে না পারে। এর অর্থটা কি? এর অর্থ হলো যদি মানে কেউ আক্রমণ বা বাধা দিতে আসে, তাদেরকে খুন করার নির্দেশ দিয়ে রেখেছেন। তো এই জাতীয় তার কিন্তু এদের এই শেখ পরিবারের ডিএনএতেই রিয়েলাইজেশনের জায়গাটা তো আমরা দেখি না। আমরা যদি তাদের অন্যান্য সদস্যদের জায়গা দেখি, আপনি যদি সজীবদের জয়ের কথা বলেন, আপনার স্মরণ থাকার কথা, প্রথম দুর্নীতির অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে উঠেছিল। একটা শেভরনের একটি কম্প্রেসার কেনাকে কেন্দ্র করে 35 কোটি টাকার দুর্নীতি চেক, সেই আমেরিকাতে যে অ্যাকাউন্টে জমা হয়েছিল সেই চেক নিয়ে রিপোর্ট করা হয়েছিল আমার দেশে। সেই রিপোর্টটা ঘটনাক্রমে আমি করেছিলাম, এবং সেটার জন্য আমার গাড়িতে সেই এখানে বিশেষ গোয়েন্দা সংস্থার লোকজন গাড়িতে বোমা হামলা করলো, অল্পের জন্য বেঁচে গেছি। 27টার মতো মামলা হয়েছে, এখনও সেগুলো আছে। তো এটাই দুর্নীতি দিয়েই কিন্তু 2009 সাল থেকে তাদের যে যাত্রা শুরু হয়েছে, এই দুর্নীতির ব্যাপকতা কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা কিন্তু দিনে দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি। লক্ষ কোটি টাকা পাচারের তথ্য আসছে, যে তথ্যগুলো আসছে এটা কিন্তু খুবই আমাদের খণ্ডিত, কিন্তু এর প্রকৃত অবস্থা কিন্তু আরও কিন্তু ভয়াবহ। এই দেশটা, এই যে আজকে আপনি এখানে যে সংবাদটি প্রচার করলেন যে IMF বলেছে অর্থনীতি সঠিক পথে চলছে, আপনি গত 15 বছরে এরকম একটি মূল্যায়ন কখনো শুনেছেন যে বাংলাদেশের অর্থনীতি রাইট ট্র্যাকে আছে? এই প্রথমবারের মতো 8 মাসের ব্যবধানে ইউনিট সরকারের এখানে এসে IMF বলছে যে বাংলাদেশের অর্থনীতি রাইট ট্র্যাকে এসছে। এটা কত বড় ঘটনা! আপনি সেভাবে কিন্তু বিষয়টা সেভাবে দেখতে হবে। আপনি যদি রেমিটেন্সের কথা বলেন, রেকর্ড আলোচনা আসবে, একটা বিরতি নিয়ে আসি, তারপর দুজনের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে এটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। দুজনকে আবারও স্বাগত জানাই। এম আব্দুল্লাহ যে প্রসঙ্গটা তুলেছিলেন সেটি দিয়ে কথা বলছেন। মানে IMF অভিনন্দন জানিয়ে গেছে যে রাইট ট্র্যাকে আছি আমরা, কিন্তু এই যে মার্কিন শুল্ক চাপ, এটাকে নিয়ন্ত্রণ করে আগামীতে আমরা বাণিজ্য
অর্থনীতি ভালোভাবে চলবে মনে হয়? যদি সরকার বলছে হ্যাঁ খুব ভালো হবে, আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই চাপটা কিন্তু কেবলমাত্র বাংলাদেশের পর না, সারা পৃথিবীর উপরই এটা হয়েছে। এবং অলরেডি চীন সহ আরও উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, তারা পাল্টা শুল্ক আরোপ করছে। তো এই যুদ্ধের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে তো সেই যুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সেখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন কিংবা অন্যান্য উপদেষ্টা বলেছেন, আমার মনে হয় সেইটাই পথ, যে তাদের সঙ্গে আলাপ আলোচনা যাওয়া। এবং সেইটে তার মধ্য দিয়ে আমরা কি করে তাদেরকেও খুশি করে সেখান থেকে আমদানি বাড়াতে পারি, এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের গার্মেন্টস শিল্প সহ অন্যান্য শিল্পগুলোকে রক্ষা করার জন্য এটা আলোচনাটা দরকার। আর একটা হচ্ছে, আমার মনে হয় ট্রাম্প সাহেব যেটা করেছেন, তো সেটার প্রতিক্রিয়া কিন্তু তার দেশেও আছে এবং বাইরেও আছে, মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে। অতএব উনি ওই জায়গাতে স্ট্রিক্ট করতে পারবেন, মানে এইটাই যে ফাইনাল, আমার কাছে সেটা মনে হচ্ছে না। তো এখানে অন্য কিছু হতে পারে। তো তারপরে আমাদের জায়গা থেকে, আমরা তো ছোট অর্থনীতির দেশ, তো আমাদের জায়গা থেকে সেখানে আলাপ আলোচনাটা করার দরকার। এবং সেই সঙ্গে আমাদেরও পণ্যের গুণমান বাড়ানোর দরকার, সেটাও গুরুত্বপূর্ণ। এবং সেখান থেকে আমরা কোন কোন পণ্য পাল্টা আনতে পারি, সেগুলো তাদের কাছ থেকে কী সেবা পেতে পারি, সেগুলো করা উচিত। আমি দেখলাম যে বোধহয় প্রধান উপদেষ্টার তথ্য সচিব যেটা বলেছেন, যে তারা 4টে পয়েন্ট করবে। সেটা হলো, একটা হলো যে আমাদের পণ্য বাড়াতে হবে, যেটা আমি যদ্দূর মনে পড়ে, এবং সেই সঙ্গে তাদের ওখান থেকেও বিভিন্ন আমদানি বাড়াতে হবে এবং সেবা চিঠিও দিবেন খুব শিগগিরই, একটা চিঠি দিবেন তারা, দুই জায়গা থেকে চিঠি দেবেন। তো আমার কাছে মনে হয় যে চিঠি তো একটা ফর্মাল ব্যাপার, আলাপ আলোচনাটা করা দরকার, এবং যে বিভিন্ন লেভেলে আলাপ আলোচনা করা দরকার। প্রয়োজন হলে বাংলাদেশের প্রতিনিধি সেখানে ছুটে যাওয়া উচিত, সেখানে গিয়ে কথা বলা উচিত, এবং কিভাবে বিষয়টাকে সুরাহা হতে পারে। কেননা এখানে চীন, ভিয়েতনামের মতো দেশ, তাদের তো আলাদা ব্যাপার আছে, তাদের টিকে থাকার ব্যাপার আছে, এবং তারা পাল্টা মোকাবেলাও করতে পারে। এবং তাদের বাজার তো কেবলমাত্র তো আমেরিকায় নয়, তাদের সারা পৃথিবীতে চীনের বাজার আছে, এমনকি ভিয়েতনামের বাজারও পৃথিবীর অন্য জায়গায় আছে। আমাদের তো বাজারের প্রধান হচ্ছে আমেরিকা, এবং ইউরোপের কিছুটা আছে। তো সেই জায়গা থেকে, এবং আমাদের অন্য কোনো পণ্য নাই যে পৃথিবীতে, ঠিক আছে যে ভিয়েতনামের কিন্তু অনেক পণ্য আছে, তো তাদের কিন্তু আমাদের তো পণ্য মানে যে গার্মেন্টস, এবং এর বাইরে বোধহয় লেদার কিছু আছে, চা আছে খুব সামান্য। তো এর বাইরে তো মানে ব্যাপকভাবে কোনো ইটা নেই। সেই জায়গা থেকে আমাদের বৈচিত্র্য আনা, ডাইভার্সিটিও দরকার, এবং এটা আমাদের জন্য একটা লেসন, যে শুধুমাত্র এক পণ্যের উপর নির্ভর করে আগানো যায়। শুধু তাই না আব্দুল্লাহ, এক পণ্য শুধু না, একটা বাজারের উপর নির্ভরশীল না হওয়া, বাজার সম্প্রসারণও দরকার। পাশাপাশি আগামীকাল থেকে যে বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে, সেখানে বিডা থেকে বলা হয়েছে 40টার মতো দেশ, 60 জন প্রতিনিধি আসছেন, তারা বিনিয়োগ করতে চান। সেটা একটা গুড সাইন আমাদের অর্থনীতির জন্য, কি বলেন? প্রথম কথা হচ্ছে, ট্রাম্প যেটা করেছেন এটা কিন্তু আগে থেকেই আশঙ্কা ছিল, ট্রাম্প আসলে এসব পাগলামি হবে। এটা তো একটা শুল্ক ত্রাস সৃষ্টি করেছেন বিশ্বব্যাপী এটা করে। আমাদের জায়গা থেকে কিছুটা, যেটা আমাদের অর্থ উপদেষ্টাও যেটা বলেছেন এবং অন্যান্য বিশ্লেষকরাও যে কথাটা বলছেন, যে আমরা সে অর্থে অনেক বড় ধরনের হুমকির মুখে আমরা পড়ব না। এ কারণে দুটো বিষয়, যে আমাদের প্রধানত মার্কিন বাজারে আমাদের কম্পিটিটর হচ্ছে দুটি দেশ, মূলত প্রধানত দুটি দেশ, একটা হলো ভিয়েতনাম এবং আরেকটা হলো কম্বোডিয়া। এই দুটো দেশ এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কম্পিটিটর সেখানে। কিন্তু এই দুইটা দেশের শুল্ক কিন্তু আরও বেশি বাড়িয়েছে। আমাদের 37%, তাদেরটা হলো 47 এবং 49, ওই দুটো দেশের। এই জায়গা থেকে মনে করা হচ্ছে যে আমাদের কম্পিটিটরদের যেহেতু একটু আরো বেশি বাড়িয়েছে, এই জন্য আমরা চাপে পড়লেও যে জায়গাটাতে সমস্যাটা মনে করা হচ্ছে, তথ্য আছে যেমন আমরা বাংলাদেশি পণ্য আনলে কিন্তু 74% ট্যাক্স দিতে হয় ওদেরকে।
এটা একটা ব্যাপার আছে, হ্যাঁ, ওরা অর্ধেক করেছে সেটাই। 74%। সেটাই তো আমাদের যেটা বলা হচ্ছে যে আমাদের প্রতিযোগিতার জায়গাটা খুব বড় প্রভাব পড়বে না, কিন্তু আরেকটা সমস্যা যেটা হবে যে এই শুল্ক আরোপের কারণে মার্কিন বাজারে কিন্তু এটার চাহিদাটা কমে যাওয়ার একটা আশঙ্কা আছে, তাদের ভোক্তাদের চাহিদার জায়গাটাতে একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এই কারণেও একটা প্রভাব আমাদের পড়বে হয়তো। তো সেগুলো মোকাবিলা করার জন্য আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের সরকারের দায়িত্বে যিনি আছেন, এটা আমাদের আশার একটা বড় আশাবাদের জায়গা, যে তার সমস্ত কানেকশনগুলো তিনি ব্যবহার করে বলা যায় যে যত দ্রুত সম্ভব হয়তো একটা বিহিত এখানে করা যাবে, যে উনি দ্রুততম সময়ে গতকাল সবাইকে নিয়ে বসেছেন এবং সেখানে কিছু কৌশলগত দিক আলোচনা হয়েছে। তো সেই অনুযায়ী যদি অগ্রসর হন এবং ডক্টর ইউনূস যদি তার কানেকশনগুলোকে সেখানে কাজে লাগিয়ে, ট্রাম্পের যে ঘনিষ্ঠজনদের মধ্যে অনেকেই ডক্টর ইউনূসের সাথে ঘনিষ্ঠ, এর মধ্যে একজন ইলন মাস্কের কথা তো আমরা জানি, তো তিনিও আসছেন বিনিয়োগ করছেন। হ্যাঁ, তো এই সবগুলো মিলিয়ে আমাদের হয়তো আরো 2-3 মাস পরে আমরা বুঝতে পারবো যে কতটা এটার প্রভাব কতটা পড়বে। বিশেষ করে যেহেতু আমেরিকাতে এটা নিয়ে বড় ধরনের বিক্ষোভ, এবং এই বিক্ষোভকে বলা হচ্ছে নজিরবিহীন বিক্ষোভ, এত বড় বিক্ষোভ কিন্তু হয় নাই, এবং সিনেটররা বলেছেন যে তাকে এটার জন্য মূল্য দিতে হবে। এবং এবারে আজকের আপনারা জানেন যে ডেভেলপমেন্ট হচ্ছে যে সিনেটররা বলেছেন যে এবারে তাকে সত্যি সত্যি অভিশংসনের মুখোমুখি হতে হবে এ ধরনের কর্মকাণ্ডের জন্য। ক্ষমতার তার প্রেসিডেন্সিয়াল পাওয়ারটা মানে যেভাবে অপব্যবহার করছে, এটার জন্য তাকে কিন্তু ফেসিবাদী শব্দটাও ব্যবহার করেছে সেখানে। তো এই জায়গাগুলো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখনই আমাদের উদ্বেগের জায়গা। আমরা তো নিশ্চয়ই সচেতন থাকবো এবং আমাদেরকে চেষ্টা করতে হবে, সবগুলো পন্থাই অবলম্বন করতে হবে, কিন্তু এখনই আমাদেরকে খুব বেশি অরিড হওয়ার জায়গা আমি মনে করি না যে এটা নিয়ে আমাদের খুব বেশি বড় ধরনের, তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আগামী দিনগুলোতে আমাদের যে এই যে বাজারের যে বহুমুখীকরণের যে জায়গাটা যেটা বললেন, সেটার দিকে অবশ্যই নজর দিতে হবে এবং আমাদের কমোডিটির জায়গাগুলো আরও বিস্তৃত করা, আরও কিভাবে আমরা নতুন নতুন বাজার খুঁজতে পারি, এই জায়গাগুলো। ইউরোপ আমাদের একটা বড় জায়গা, সেখান থেকে আমাদের কিন্তু আমেরিকার পাশাপাশি ইউরোপে কিন্তু আমাদের তেমন কোনো প্রভাব আপাতত পড়ছে না। তো এইসব জায়গাগুলোতে একটা স্বস্তির জায়গা তো আছে। ব্রাজিলটা একটা বিরাট বাজার, সেটা আমরা ধরতে পারছি না, সেটা আমরা ধরতে পারছি না। এইসব জায়গাগুলো আমাদেরকে গুরুত্ব দিয়ে যদি আমরা চেষ্টা করি, তাহলে আশা করি রপ্তানি কিন্তু গত বেশ কয়েক মাস যাবতই কিন্তু আমাদের বেশ ভালো পজিটিভ সাইন ছিল রপ্তানিতে আমাদের। এই জায়গাগুলো হয়তো বা সেই হারে আমাদের হয়তো যে স্ফীতিটা ঘটবে না যদি এটার পুরোপুরি কার্যকর হয়, সেই জায়গাগুলোতে আমাদের আগামী 3-4 মাসের মধ্যে হয়তো এটা বোঝা যাবে এবং ডক্টর ইউনূস সফল হবেন, আমি ব্যক্তিগতভাবে আশাবাদ দিয়ে হতে চাই আর কি। আমরাও চাই না আসলে, যেরকম মন্দার কথা বলা হচ্ছে আজকে, মানে পত্রিকাগুলোতে বড় করে হেডলাইন যে মন্দার মুখে দেশ, সেরকম বিশ্ব করোনা মহামারীর পরে যে অবস্থা তৈরি হয়েছিল। এই খাতের যারা ব্যবসায়ী তাদের মধ্যে তো এক ধরনের, কারণ এই খাতে আমাদের আরএমজি খাতে বিপুল একটা শ্রমশক্তি আমাদের আছে, ইনভেস্টমেন্টই শুধু না, এখানে কিন্তু লক্ষ লক্ষ শ্রমিকের ব্যাপার আছে। যদি এখানে কিন্তু কাজ কমে যায়, অর্ডার কমে যায়, এটার কিন্তু সামাজিকও একটা বিরাট বিরূপ প্রভাব আছে। এই বিষয়গুলো মাথায় নিয়ে কোনোটাই আমাদেরকে ছোট করে দেখলে হবে না। একটা বিরতি নিয়ে তারপর ফিরে এসে অন্য আলোচনায় যুক্ত হচ্ছে। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে আছেন আবু সাইদ খান এবং এম আবদুল্লাহ। আবদুল্লাহ, বিএনপির একটা প্রতিবেদন আমরা করেছি, সেটি হচ্ছে যথারীতি তারা গত কয়েক মাস ধরেই ডিসেম্বরের নির্বাচনের জন্য দাবি করছে। কেউ কেউ আবার বলছে যে সাহস থাকলে অগাস্টে দিয়ে দেন না, 5ই অগাস্ট। যাই হোক, ডিসেম্বরে ওদের দাবি, কিন্তু ডিসেম্বরটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। প্রধান উপদেষ্টা ক্লিয়ার করে বলছেন না, ডিসেম্বর থেকে জুন এরকম কথা শোনা যাচ্ছে। এখন আবার ফেসবুকে এক ধরনের প্রচারণাও চলছে যে ডক্টর ইউনূস সরকারকে 5 বছর চাই কিনা। সেই সূত্র ধরে বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ না হলে তারা আন্দোলনও করতে পারেন। আপনার কি মনে হয়? বিএনপির তো আন্দোলন করার অধিকার আছেই। বিএনপি ক্ষমতা প্রত্যাশী দল, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল বলা যায়, সবচেয়ে বেশি জনপ্রিয় দল এই সময়। আওয়ামী লীগবিহীন বাংলাদেশে বিএনপি নিশ্চয়ই, আওয়ামী লীগ থাকলেও বিএনপি সবসময়ই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে প্রমাণিত হয়েছে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল। তো সেই হিসাবে ক্ষমতার জন্য নির্বাচন চাইবে, এটা তো কোনো অপরাধের পর্যায়ে পড়ে না এবং এটা চাওয়াই খুবই স্বাভাবিক।
কিন্তু জুলাই আগস্টের যে অভ্যুত্থানের যে একটা সেন্টিমেন্ট আছে সেটাও তাদেরকে আফল করতে হবে। সেই জায়গাটাতে তাদের একটা পর্যায়ে অবশ্য গত 8 মাসের যদি আমরা দেখি যে 5ই আগস্ট, গত বছর 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে বিএনপির বক্তব্যে কিছুটা শিফটিং আছে কিন্তু। এবং আমি যদি ঈদের আগে আর ঈদের পরের কথাও বলি তাহলেও আমি কিন্তু বলতে চাই যে কিছুটা কৌশলগত তাদের চেঞ্জ আছে, এটা আমার পর্যবেক্ষণ। সেটা কেমন? সেটা হচ্ছে যে ঈদের আগে তারা যতটা জোরালো কণ্ঠে বলেছে সংস্কারের ব্যাপারে একটু নেগেটিভ অবস্থান ছিল, ঈদের পরে দেখা যাচ্ছে অনেক নেতাই এটার ব্যাপারে একটু রক্ষণাত্মক অবস্থান থেকে কথা বলছেন যে আমরা সংস্কারের বিরোধিতা করি নাই, আমরা সংস্কার চাই। এটা সংস্কারের কথা বরাবরই বলেছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু একটুখানি আমরা শিফটিং দেখেছি। তো ইলেকশনের ব্যাপারটা ডিসেম্বরের মধ্যে বা জুনের মধ্যে এটা তো অনেকটা পরিষ্কার যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সর্বশেষ আপনি ব্যাংককে তিনি কিন্তু বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে নির্বাচনই আমাদের টপ প্রায়োরিটি। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার নিয়ে আসা, সেটাই আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার। এটা কিন্তু একবার ঠিক এই ল্যাঙ্গুয়েজে আমার যতটুকু মনে পড়ে তিনি বলেছেন। তাছাড়া আপনি যে কথাটা বললেন ভার্চুয়াল জগতে 5 বছর এইসব, আমি যতটা ডক্টর ইউনূসকে এর মধ্যে চিনেছি, ডক্টর ইউনূস আমার মনে হয় না যে আমাদের বাংলাদেশের ব্যাপারে, রাজনীতিকদের ব্যাপারে বা বাংলাদেশের মানুষের ব্যাপারে একটা কথা আছে যে কেউ থামতে জানে না। আমার বিশ্বাস যে ডক্টর ইউনূস থামতে জানেন এবং সেটা তিনি যথাসময়ে তার জনপ্রিয়তা যখন তুঙ্গে থাকবে তখনই তিনি এটা ছেড়ে দিয়ে, এবং তার মধ্যে তিনি তো বিভিন্ন সময়ে সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে আমার তো ক্ষমতার থাকার জন্য, যাওয়ার জন্য 111-এর সময়ও কিন্তু সব প্রথমেই তার কাছে কিন্তু অফার গিয়েছিল তাকে, তখনও তিনি করেছিলেন, মানে একটা করানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত সরে গেছেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় না যে ডক্টর ইউনূস ক্ষমতা ধরে রাখার জন্য কোনো ছলচাতুরি করবেন। আমার কাছে এখনো পর্যন্ত কিন্তু সেটা কোনো লক্ষণ, কোনো সিমটমে আমার কাছে মনে হয়নি। তিনি প্রথম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানেই পরিষ্কার করে বলেছেন যে এটা আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার কাজ হচ্ছে যে আমি যত দ্রুত সম্ভব যে জুলাই বিপ্লবের যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের মধ্য দিয়ে। এই জায়গাটা কিন্তু তাকে, মানে তিনি যেটা বলেন শুরু থেকেই বলেছেন যে এই ছাত্ররাই হচ্ছে তার এমপ্লয়ার। সেখানে ছাত্রদের একটা পার্টি হয়েছে, পার্টি আবার সংস্কার আগে চায়, সংস্কার করে তারপর নির্বাচন চায়। তার সেখানেও তো একটা চাপ আছে যে আমার যারা এমপ্লয়ার তারা যদি এরকম চাপ দেয় আমি তাহলে এত সহজে সবকিছু মেনে নেব কেমনে? আচ্ছা, ছাত্রই তার এমপ্লয়ার, এই কথাটা কতটুকু সঠিক এটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। উনি বলেছেন যে উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন। না, উনি ওটা বলেছেন, কিন্তু সেটা নিয়ে আমার কাছে একটা প্রশ্ন রয়েছে। কেননা এখানে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছাত্ররা ছিল, সন্দেহ নেই, কিন্তু অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, দেশ ছাড়লেন, তখন একটা রাজনৈতিক শূন্যতা হয়, এবং সেই শূন্যতার মুখে ছাত্র নেতৃত্ব, সংশ্লিষ্ট অন্যরা এবং রাষ্ট্রের অন্যান্য অর্গান মিলে সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে। এটা এমন নয় যে বিপ্লবের মধ্য দিয়ে একটা বিপ্লবী সরকার করা হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটা কিন্তু না। এখানে সংবিধানের আলোকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আদালতের অনুমোদন নেওয়া হয়েছে এবং সংবিধান সমুন্নত রাখার শপথও গ্রহণ করা হয়েছে। অতএব ছাত্ররা ধরে নিলাম যে ছাত্ররা যদি তার এমপ্লয়ারও হয়, এর মানে এই নয় যে তিনি ছাত্রদের নির্দেশিত পথে কিংবা তাদের রাজনীতির আলোকে তিনি পথ চলবেন, তাদের রাজনীতির আলোকে উনি সব কিছুকে দেখবেন, এমনটা ভাববার কোনো কারণ নেই। আর একটা হচ্ছে দেশের যে বাস্তবতা, কেন একটা নির্বাচিত সরকারের জন্যই তো লড়াই ছিল। এই যে 15 বছর ধরে যে ভোট দেওয়ার অধিকার, সেটা ভোট দেওয়ার অধিকার, অর্থাৎ আমরা তো নির্বাচনের নামে কার্যত অনির্বাচিত সরকারই ছিল, মানে জনগণের ভোটের তো আর সরকার হয়নি। তো সেই জন্য এই ভোটের অধিকারের জন্য অতএব সেই ভোটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কার ভোট দুটি দরকার, ভালো ভোট করার জন্য, একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য নিশ্চয়ই কিছু কিছু সংস্কার দরকার, এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ, আবহাওয়া, অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচনী কমিশন ইত্যাদি সংস্কারেরও দরকার আছে, এটি নিয়ে অস্বীকার করার ব্যাপার নাই। কিন্তু একটা নির্বাচিত সরকার এটা সবারই কাম্য। এই বাস্তবতাটা আমার কাছে মনে হয় এটা হলো বাস্তবতা,
অতএব এখানে ধরুন আমি একমত যে ডক্টর ইউনূসের এই ধরনের কোনো অভিপ্রায় নাই, আমি একমত, আমারও তাই মনে হয় যে উনি এটা যতক্ষণ এবং আঁকড়া ধরে রাখবেন না। আর একটা হচ্ছে যে সেই বাস্তবতাও নেই। সেই বাস্তবতা হচ্ছে যে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে ধরে রাখার কোনো মানে এটা ক্ষমতা ধরে রাখার কোনো সুযোগও নেই। একটা হলো উনি করবেন না, আর একটা হলো সুযোগও নেই। আমি একটা কথা বলি, বোধহয় একজন সমন্বয়ক বলেছেন যে ডক্টর ইউনূস 5 বছরের জন্য দায়িত্ব থাকুক। তো সঙ্গে সঙ্গে সেই দলের অন্য সংগঠকরা তারা কিন্তু আপত্তি তুলেছে, হ্যাঁ, এবং বলেছেন এবং এটা বলেছেন যে ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের সকল দল, অর্থাৎ এখানে বিএনপি, ইসলামী দলগুলো, বাম দলগুলো সবাই কিন্তু নির্বাচন চাচ্ছে। এমনকি এনসিপি, জাতীয় নাগরিক কমিটি, যে নতুন দল গঠিয়েছে, তারাও নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে এবং তারাও সেই নির্বাচনের ব্যাপারে। এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা ডিসেম্বর না জুলাই, এটার ভিতরে খুব বড় পার্থক্য নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে যে বিএনপি যেটা চাইছে, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো রোড ম্যাপটা চায়, নির্ধারিত তারিখ, হ্যাঁ তারিখ, নির্দিষ্ট তারিখ, নির্ধারিত মাস, হ্যাঁ নির্ধারিত। যদি এটা ধরুন যে ডিসেম্বরের পরিবর্তে ধরুন মার্চ এপ্রিল করলেও বিএনপি এটা নিয়ে লড়াই করবে না, কিন্তু নির্ধারিত তারিখ ঘোষণা না করলে তারা মাঠে নামতেই পারে এবং সেই নামার তাদের সেই যোগ্যতা এবং প্রস্তুতি দুই আছে। আর একটা হচ্ছে যে দেশের সমস্ত মানুষেরই আকাঙ্ক্ষা যে একটা নির্বাচন হওয়াটা দরকার, সংস্কার, কিছু কিছু সংস্কারও দরকার আছে, কারণ রাজনৈতিক দলগুলো তো সংস্কার করে না, তো অতএব ভুলে যায় আর কি। যেমন 3 জোটের রূপরেখা ছিল, ওটা হ্যাঁ 3 জোটের রূপরেখা, হ্যাঁ ওটা আওয়ামী লীগও মানে নাই, বিএনপি মানে নাই, মানে উভয় দলই তো ক্ষমতা এসছে। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় কিছু কিছু সংস্কারের ব্যাপারে তো একমত হওয়া উচিত, অ্যাটলিস্ট অঙ্গীকার পালন করবে কিনা জানি না, তবে একটা জাতীয় অঙ্গীকার নামা দরকার। এই অঙ্গীকার নামার জন্য আসলে ওই জুলাই ঘোষণা, এরকম এপ্রিল মেতে নির্বাচন হবে, আমার এপ্রিল মে আবার একটু সময়ের একটা ব্যাপার আছে, বৃষ্টির ব্যাপার আছে, এই সমস্যাগুলো আগে রোজা পরে কুরবানি, এজন্য এপ্রিল থেকে মের দেখা যাক তাহলে কি হয়। আমরা অপেক্ষায় থাকলাম এম আব্দুল্লাহ এবং তবে জুনে কোনো পরিবেশ নাই। আবু সাইদ খান এবং এম আব্দুল্লাহ, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।